তোর আমার সাথে পাপে লিপ্ত হওয়ার শখ? আয় তাহলে, তোর বিয়ে করা লাগবে না। তুই হারামি থাক, আমার হালাল হতে হবে না। হৃদ মায়ার হাত টেনে দাঁড়াতে চাইলে মায়ার পা পড়ল কাচের টুকরোর ওপর। মুহূর্তেই মায়া পা ধরে চিৎকার করে উঠল। হৃদ মায়াকে রেখে বগল থাপা করে একটা চেয়ার মাথার উপর দিয়ে উঠিয়ে আছাড় মারতেই এক লাফে কাজী সাহেব উঠে দাঁড়ালেন ভয়ে। মায়াও ভয়ে আতঙ্কে তৎক্ষণাৎ কবুল বলে উঠল বারবার। একবার নয়, দুবার নয়, কতবার মায়াকে কবুল বলতে শোনা গেল সেটি আতঙ্কিত কাজী সাহেবও হিসেব করেননি। কিন্তু মায়াকে কবুল বলতে দেখে যেন কাজী সাহেবের প্রাণে প্রাণ আসলো। সে তোলপাড় হৃদকে থামাতে চেয়ে উত্তেজিত ভঙ্গিতে চিৎকার করে বলল, বাবা কবুল বলেছে, কবুল বলেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি থামো, তুমি থামো। হৃদ ততক্ষণে হাতের দ্বিতীয় চেয়ারটাও ফ্লোরে উল্টে ফেললো। কাজী সাহেব ভয়ে কলিজা হাতে নিয়ে দাঁড়িয়ে। শেষ বয়সে এসে তিনি এমন আতঙ্কিত বিয়ে পড়াতে হবে জানলে তিনি কখনোই এখানে আসতেন না। এখানে এসেও ফেসে গেছেন হৃদ খানের লোক দেখে। সাত সকালে ভয়ে গলা শুকিয়ে কাঠ, তারপরও তিনি হৃদের মুখের দিকে তাকিয়ে আছেন কবুল বলার আশায়। এতক্ষণ মেয়ে কবুল বলেনি, আর এখন ছেলে কবুল বলছে না। এদের যদি বিয়ে করার ইচ্ছে না থাকে তাহলে ওনাকে কেন ধরে আনলো এই অসময়ে? উনি বয়স্ক অসুস্থ মানুষ, এদের জ্বালায় বারবার কলিজা শুকিয়ে যাচ্ছে ভয়ে। এবার যদি হৃদ খান আর একটি চেয়ার তোলে তাহলে তিনি সোজা চোখ মুখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে দৌড়ে পালিয়ে যাবেন এখান থেকে। এখানে থাকলে তিনি এমনি আতঙ্কে মরে যাবেন। কাজী সাহেবের ভাবনার মাঝেই মায়া সোফার থেকে উঠে হঠাৎ দৌড়তে চাইলো, কিন্তু দরজা অবধি যাওয়ার আগে পুনরায় হৃদের হাতে আটকা পড়লো। হৃদ মায়াকে দুহাতে আটকে তীর তীর মেজাজে একত্রে তিন কবুল বলে কাজীকে উদ্দেশ্য করে বলল, কবুল বলা শেষ, বিয়েও শেষ, আপনারা এখন যান। হৃদের কথায় কাজী সাহেব এক লাফে ফ্লোর থেকে নিজের খাতাপত্র উঠিয়ে দৌড়লো দরজার দিকে। এতক্ষণ জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আসিফ ও কর্মচারীরাও কাজী সাহেবের পেছন পেছন ছুটলো। হৃদ মায়াকে নিয়েই হাত বাড়িয়ে দরজা লক করলো। মায়া হৃদের বক্ষে ছটফট করে শব্দ করে কেঁদে উঠল। এত কিছুর পরও মায়া হৃদের সঙ্গে কথা বলছে না। হৃদ রাগে ক্ষোভে মায়াকে উঠিয়ে সোফার উপর ছুঁড়ে মারতে মারতে সে গায়ের শার্টে হাত দিল। রাগে একই মেজাজে বলল, ভদ্রতার ভাষা বুঝিস না, অভদ্রতার ভাষা ঠিকই বুঝবি তুই আমার। মায়া ভয়ার্থ মুখে উঠতে চাইলে হৃদ মায়ার পা টেনে ধরে নিজের কাছে টানলো। মায়াকে জড়িয়ে ঘনিষ্ঠ হতে চেয়ে মায়ার গায়ের ওড়না টেনে ফেললো ফ্লোরে। মায়া ছটফটিয়ে নিজেকে জড়াতে চাইলে হৃদ মায়ার দুহাত বাঁধন নিজের এক হাত সোফায় চেপে মায়ার সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে মায়ার গলায় মুখ গুজে দিতেই মায়া শব্দ করে কেঁদে উঠল হু হু করে। কিন্তু মায়ার কান্না অপেক্ষা করেই মায়াতে মগ্ন হতে চাইল হৃদ। হৃদের ঘনিষ্ঠতার মাঝে এসে নিজেই নমনীয় হয়ে আসলো। সময়ের খেয়াল হৃদের ছিল না, কিন্তু হৃদের কাছে 20 মিনিটের মাথায় দরজায় ধাক্কা পড়লো আসিফের। অস্থির উত্তেজিত আসিফ আতঙ্কিত গলায় বারবার বন্ধ দরজায় ধাক্কিয়ে হৃদের উদ্দেশ্যে বলতে শোনা গেল, ভাই, আপনার বাবার উপর কারা যেন আবার হামলা করেছে। রাদীপ ভাই আহত হয়েছে। চট্টগ্রাম থেকে ফোন এসেছে আপনার জন্য। ভাই, আমি কি গাড়ি বের করব? ভাই, ভাই। আসিফের পরপর চিৎকারে হৃদের মস্তিষ্ক সজাগ হয়। সে মাথা উঠিয়ে রক্তিম চোখে তাকালো বক্ষ নিচে পিষ্ট হওয়া মায়ার দিকে। বন্ধ দু চোখের পাতা অনবরত কাঁপছে মায়ার ঠোঁট নাড়িয়ে। মোহিত হৃদ মায়াকে কম্পন অবস্থায় দেখে পুনরায় মায়াতে মগ্ন হতে চাইলে আসিফ একইভাবে দরজা ধাক্কালো হৃদের কাজে ব্যাঘাত ঘটিয়ে। মোহিত হৃদ মায়াকে কম্পন অবস্থায় দেখে পুনরায় মায়াতে মগ্ন হতে চাইলে আসিফ একইভাবে দরজা ধাক্কালো হৃদের কাজে ব্যাঘাত ঘটিয়ে। হৃদের শান্ত হওয়া মেজাজটা পুনরায় খিচিয়ে গেল আসিফের উপর। এই মুহূর্তে তার আসিফকে গুলি করলে কম হবে বলে মনে হলো। হৃদ মায়াকে ছেড়ে উঠে বসতে বসতে দুই হাতে মাথা চেপে ধরলো। হৃদের হঠাৎ করে বেশ মাথা ব্যথা অনুভব হলো, অথচ আসিফ তখনও দরজা ধাক্কাচ্ছে, থামার নাম নেই। হৃদকে সরে যেতে দেখেই মায়া ফ্লোর থেকে হৃদের শার্ট উঠিয়ে গায়ে চাদরের মতো জড়াতে জড়াতে মুখ লুকালো সোফার কুশনে। হৃদ শূন্য চোখে এক পলক মায়ার দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরালো বন্ধ দরজার দিকে। গর্জে ওঠার মতন ভাঙাটি টেবিলটাকে লাথি মারতে মারতে বলল, বালের একটা বিয়ে করছি আমি, বউ ছুতে গেলেই গজব আসে কোথা থেকে। বালের বাসর করব আমি, ছে। রাত 10টা। মায়ার অবস্থান চট্টগ্রাম খানবাড়ি। অন্ধকার ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে মায়া। এই ঘরটা হৃদের। অসময়ে মায়ার শুয়ে থাকার কারণ দুটো। এক, লং টার্ম জার্নিতে মায়ার শরীর বেশ ক্লান্ত। দ্বিতীয়ত, সে হৃদের সাথে এই বাড়িতে আসতে চায়নি, কিন্তু হৃদ জোর করে নিয়ে আসায় সে জেদ দেখিয়ে একা ঘরে শুয়ে আছে। খালি বাড়িতে সার্ভেন্ট আর দলের লোকজন ছাড়া
পরিবারের কেউ উপস্থিত নেই। হৃদ মায়াকে খানবাড়িতে পৌঁছে তৎক্ষণাৎ চলে গিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে। আরাব খান, হেনা খান ঢাকায় আছেন। তারা নিহাল খানের উপর হওয়া হামলার কথাটা শুনেছেন। ইতিমধ্যেই রওনাও হয়েছেন। হয়তো ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছতে আরও কিছুটা সময় লাগতে পারে তাদের। খালি বাড়িতে মায়ার খোঁজ করার মতো সার্ভেন্ট ছাড়া অন্য কেউ না থাকলেও হৃদ আর সোফিয়া খান ঠিকই মায়ার খেয়াল রাখছে বারবার কল করে। দুপুরে মায়াকে নিয়ে হৃদ খানবাড়িতে আসার পরপর ব্যস্ততায় সে বেরিয়ে গেলেও মায়ার জন্য সার্ভেন্ট ঠিক করে যায় যাতে অসুস্থ মায়ার খেয়াল রাখতে পারে কেউ। কিন্তু দুপুর থেকে মায়া না খেয়ে জেদ করে কক্ষে শুয়ে আছে। এই বিষয়টা সুফিয়া খানের কানেও পৌঁছলো। মায়ার অসময়ে শুয়ে থাকার মাঝেই দরজায় নক করলো কেউ। প্রথমে বিষয়টি মায়ার কানে না নিলেও পর মুহূর্তেই কানে এলো বাড়ির সার্ভেন্ট তানির গলার স্বর শুনতে পেয়ে। সে অনবরত দরজা ধাক্কিয়ে মায়াকে ডাকতে লাগলো। ভাবিমণি, দরজাটা খোলেন। বড় ম্যাডাম কল দিয়েছেন, আপনার সাথে কথা বলতে চান। ভাবিমণি, ও ভাবিমণি, শুনছেন? কাজের মেয়ের গোছানো সুন্দর কথায় মায়া তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে উঠল। সোফিয়া খান মায়াকে কল দিয়েছে বুঝতে পেরে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মায়াকে দেখে কাজের মেয়েটি হাতের ফোনটা এগিয়ে দিতেই মায়া সেটি স্বাভাবিকভাবে হাতে নিল। দরজা বন্ধ করে ফোনটি কানে তুলতে তুলতে ফোনের ওপাশ থেকে শোনা গেল সুফিয়া খানের গম্ভীর গলার স্বর। কি হয়েছে তোমার? খাচ্ছ না কেন? সুফিয়া খানের কথায় মায়া মিনমিন গলায় বলল, আমার এখানে ভালো লাগছে না আম্মু, আমি আপনার কাছে যাব, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। মায়ার কথাই যেন সুফিয়া খানের মনে কোথাও শান্তি পেল। এই প্রথম হয়তো কেউ ওনার কাছে থাকার জন্য আবদার করছে, নয়তো ওনার সন্তান কিংবা স্বামী কেউ ওনার সাথে থাকতে চায় না। ওনার একটা মেয়ে থাকলে নিশ্চয়ই মায়ার মতো করে আবদার করে বায়না করতো ওনার সাথে থাকার। সুফিয়া খান দীর্ঘশ্বাস পেলে মায়াকে বোঝাতে চেয়ে বলল, অবশ্যই নিয়ে যাবো আম্মু। আপাতত তুমি 2 দিন এই বাড়িতে থাকো, তারপর আম্মু রাদীপকে বলবো তোমায় দিয়ে যেতে, কেমন? এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আম্মু, সবকিছু অসহ্য লাগছে। আমি এখানে 2 দিন থাকতে পারবো না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যেতে বলুন আম্মু, আমার এখানে ভালো লাগছে না। মায়ার ভিতরকার অস্থির ছটফট যেন ফোনের ওপাশে বসে থাকা সুফিয়া খান ঠাউর করতে পারলেন। তিনি মায়ার অস্থিরতার কারণ বুঝতে পেরে গম্ভীর গলায় বললেন, আমার মনে হয় তোমার এবার হৃদের মুখোমুখি হওয়া উচিত মায়া। সুফিয়া খানের কথায় মায়া তৎক্ষণাৎ জেদি গলায় উত্তর করে বলল, আমি আপনার ছেলের মুখোমুখি হতে চাই না, আমি আপনার ছেলের মুখোমুখি হতে চাই না আম্মু, আমার ওনাকে প্রয়োজন নেই, আমি আপনার সাথেই থাকতে চাই সব সময়, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী, সেটা তুমি বিশ্বাস করো তো? চুপ করে সহার চেয়ে মুখ খুলে প্রতিবাদ করাটাই উত্তম। তুমি চুপ করে থাকলে তোমার হয়ে কেউ এগিয়ে এসে কথা বলবে না মায়া। ব্যক্তির নিজের লড়াই নিজেকেই লড়তে হয়, অন্যের আশা করাটাই বোকামি। তোমার প্রতিবাদ তোমাকে করতে হবে। তাছাড়া চুপ থেকে থাকলে কোনো কিছু সমাধান করা যায় না মায়া। তোমার রাগ, ক্ষোভ, অভিযোগ, অভিমান বিশ্বাস করার জন্য হলেও তোমার হৃদের সঙ্গে কথা বলা উচিত। প্রয়োজনে চুপ নয়, প্রতিবাদ করতে শেখো। সুফিয়া খানের কথা ইঙ্গিত মায়া বুঝতে পারল। হৃদের মুখোমুখি হওয়ার ইচ্ছে মায়ার ফুরিয়ে গেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের ভালোবাসা? হৃদের অনুপস্থিতিতে মায়া কি কি পরিস্থিতির শিকার হয়েছিল সেটা হৃদ একবারও শুনতে চেয়েছে ওর কাছে, নাকি মায়াকে বিশ্বাস করেছিল কোনো কিছুতে? হৃদও সবার মতো করে মায়ার দিকে আঙ্গুল তুলেছে, ভুল বুঝেছে, অপমান করেছে, আঘাত করেছে কিনা করেছে হৃদ মায়ার সঙ্গে। তাহলে মায়া কেন হৃদকে সাফাই দিতে যাবে কি হয়েছে না হয়েছে তা নিয়ে? মায়াকে পাগল বানানোর পিছনে কি শুধু মায়ার পরিবার আর হৃদের পরিবারই দায়ী ছিল? হৃদ ছিল না? সে কতটুকু বিশ্বাস করেছিল মায়াকে? শুরু থেকে মায়া এই সম্পর্কটার জন্য পাগল ছিল। তাহলে হৃদ ভাবলো কিভাবে মায়া ওর স্বামীকে রেখে অন্য কাউকে বিয়ে করে নেবে? বিয়ে কি খেলাঘর যে আজ একজনকে বিয়ে করলাম কাল আবার আরেকজনকে বিয়ে করে খেলবে? মায়ার যদি এতই বিয়ে করার ইচ্ছে থাকতো তাহলে মায়া শুরু থেকেই হারিয়ে যাওয়া স্বামীর খোঁজ করতো না কখনো। বরং মায়া অন্য কাউকে বিয়ে করতে চায় না বলেই ও নিজের নিখোঁজ স্বামীর সন্ধান এত খোঁজাখুঁজি করে বের করেছিল। মায়ার এত ভালোবাসার স্বামীকে রেখে সে অন্য কাউকে বিয়ে করবে এটা কিভাবে হৃদের মাথায় এলো? কেন কখনো মায়ার ভালোবাসা হৃদের চোখে পড়ে না? এখন মায়ার সুস্থ হওয়ার পরই কেন হৃদকে সাফাই দিতে যাবে? আসলে মায়া সেদিন
বিয়েটা করেছিল কিনা এই নিয়ে? কেন বলতে যাবে সে এত কিছু, যেখানে অলরেডি মায়াকে বেঈমান প্রতারক নারী হিসেবে হৃদের মেনে নেওয়া হয়ে গেছে? সেখানে মায়া পুনরায় কিসের হয়ে সাফাই দেবে? মায়ার আত্মসম্মান নেই? মায়াকে বারবার মিথ্যা অপবাদ দেবে আর মায়া সেটা মেনে নেবে? কেন, কিসের জন্য? স্বামীকে ভালোবাসে বলে? হ্যাঁ, এটা সত্য, মায়া ওর স্বামীকে ভালোবাসে। তার মানে এই না যে মায়া ভালোবাসায় অন্ধ, ওর কোনো আত্মসম্মান নেই। মায়াকে এতগুলো মিথ্যে অপবাদ দেওয়ার আগে হৃদ ভেবেছিল এর বিপরীত মায়ার কি হতে পারে? কিছুই তো ভাবেনি। তাহলে আজ কেন মায়া হৃদের হয়ে ভাবতে যাবে? মায়ার বিপদে কে ছিল? হৃদ ছিল সেদিন? ছিল না। সেদিন যদি সুফিয়া খান মায়াকে ওর বাড়ি থেকে নিয়ে না আসতেন তাহলে আজও মায়াকে ওই বাড়িতে থাকতে হতো। হৃদও কখনো মায়ার খোঁজ করতো না, মরে গেলেও না। সুফিয়া খান মায়াকে দয়া করে নিয়ে এসেছেন, সুস্থ করেছেন বলেই আজ হৃদের এত প্রশ্নের উত্তর চাই মায়ার থেকে। আর মায়াও নির্লজ্জের মতন উত্তর দিয়ে যাবে, এটা আশা করে তারা? মায়ার কি কোনো সেলফ রেসপেক্ট থাকতে নেই? মায়ার পাগল হওয়ার পিছনে শুধু মায়ার পরিবার কিংবা হৃদের পরিবার একা দায়ী নয়, বরং হৃদ নিজেও শতভাগ দায়ী ছিল। সেদিন যদি হৃদ সবার মতো করে মায়াকে ভুল না বুঝে অন্তত সত্য জানতে চাইতো, তাহলে মায়া সত্যটা বলতো। হৃদকে কাছে পাওয়ার খুশিতে হয়তো মায়াও অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারত, কিন্তু হৃদ তা করেনি। বরং মায়াকে অসংখ্য অপমান অপবাদ দিয়ে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, যাতে মায়া পাগল হয়ে যায়। হয়েছিলও তাই। মায়া এত সব যাতনা সহ্য করতে না পেরে অতিরিক্ত মানসিক চাপে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। এসব কিছুর জন্য মায়া কখনো হৃদকে ক্ষমা করবে না, আর এসব কিছু এত সহজে ভুলে যাবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় মায়াকে চুপ থাকতে দেখে সুফিয়া খান গোপনে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বললেন, মুদ্রার এপিঠ ওপিঠ দু পিঠই তোমার দেখা উচিত মায়া। আমার ছেলে মুখ ভেঙে ভেতরকার সব খবর প্রকাশ করতে পারে না বলে তার মানে এই না যে ওর নিজের একটা দিক নেই। অবশ্যই আছে, সেজন্য বলছি তোমার হৃদের সঙ্গে অন্তত একবার কথা বলা উচিত। আপনজন সুযোগ চাইলে একবার নয়, বারবার সুযোগ দিতে হয় মায়া। তাহলে আপনি কেন বাবাকে একবারও সেই সুযোগটা দিলেন না আম্মু? মায়া সুফিয়া খানকে প্রশ্নটা করেই থমথমে মুখে হয়ে যায়। আসলে এই প্রশ্নটা করতে চায়নি, কিন্তু কিভাবে যেন কৌতূহল বসে মুখ ফসকে বেরিয়ে গেল। তবে তক্ষুনি শোনা গেল সুফিয়া খানের শক্ত গলার উত্তর। তিনি বললেন, সে আমার কাছে কখনো সুযোগ চায়নি, স্বাধীনতা চেয়েছিল। যা চেয়েছে তাই দিয়েছি। কথা বলতে বলতে সুফিয়া খান ঠাস করে কলটা কেটে ঢিল মেরে ফেললেন সোফার উপর। চোখের মোটা ফ্রেমের চশমাটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে সোফায় গা এলিয়ে বসলেন। আজ অনেকটা বছর পর আবারও এই শূন্যতা ওনাকে ঘিরে ধরলো। নিহালকে নিয়ে ওনার এই মুহূর্তে অনুভূতি শূন্য। দীর্ঘ একটা পথ একা পাড়ি দিয়ে এসেছেন তিনি, বাকিটা পথও একা কাটাতে পারবেন। তবে আজ হঠাৎ করেই কেন যেন শূন্যতা অনুভব হচ্ছে ওনার। স্বামী, সন্তান, সংসার সবকিছু থেকেও যেন ছন্নছাড়া একাকী জীবন পার করতে হচ্ছে ওনাকে। এমনটা নয় যে তিনি এই একাকী জীবনের সাথে পরিচিত নন, অবশ্যই পরিচিত। আর সেটা এক দুদিনের নয়, বরং গোটা 15 বছরের এই একাকিত্বের জীবনের অভিজ্ঞতা ওনার। কিন্তু হুট করে মায়াকে পেয়ে ওনার একাকিত্ব জীবনটা ভুলে বসেছিলেন প্রায়। কিন্তু আজ হঠাৎ করে হৃদের মায়াকে নিয়ে ওইভাবে চলে যাওয়াতে ওনার একাকিত্ব জীবনটা যেন পুনরায় মাথা নাড়া দিয়ে উঠল। মনে হলো উনি আসলেই একা, ওনার আবারও একা থাকতে হবে। মায়া কান থেকে ফোনটা নামিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সুফিয়া খানকে প্রশ্নটা করা ঠিক হয়েছে কিনা দ্বিধায় ভুগল। তবে মায়া খুব করে চায় সুফিয়া খান সবার সাথে একত্রে থাকুক। আজও ওনার কথায় খানবাড়ির ছোট থেকে বড় পর্যন্ত মেনে চলেন, সম্মান করেন, ভয় পান। সুফিয়া খান দূরে থেকেও যেন এই সংসারটা আজও ওনার হয়েই আছেন। মায়া প্রায় শুনেছিল দাদা দাদিকে সুফিয়া খানকে বলতে তিনি যেন ওনার সংসারে ফিরে আসেন। ওনাদের ছেলে নিহালের সঙ্গে একত্রে এক ঘরে থাকতে না চাইলে দুজন আলাদা ঘরে থাকবে, তারপরও যেন তিনি খানবাড়িতে ফিরে আসেন। কিন্তু দাদা দাদির কথায় সুফিয়া খান কখনো উত্তর করতেন না, বরং বরাবরই নীরবতা পালন করতেন। মায়ার কেন মনে হয় সুফিয়া খান ওনার স্বামী নিহাল খানের অপেক্ষা করছেন আজও। রাত 12টা পেরিয়ে 1টা। হৃদ সবে মাত্র ঘরে ফিরল।
অন্ধকার ঘরে প্রবেশ করতেই কপাল কুঁচকে এলো তার। ঘুটঘুটে অন্ধকারে কাটিয়ে সে অল্প আলোর লাইট জ্বালালো। আবছা আলোয় মায়াকে বিছানায় কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদ সেদিকে এগোলো। মায়ার কপালে হাত রেখে শরীরের তাপমাত্রা চেক করলো। গায়ের তাপমাত্রা স্বাভাবিক দেখে সে মায়ার গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে বেড সাইড টেবিলের উপর মায়ার ওষুধগুলোতে চোখ বোলালো। হাতে নিয়ে দু একটা ওষুধের পাতা নিয়ে চেক করে দেখলো মায়া ওষুধ খেয়েছে কিনা। খোলা ওষুধের প্যাকেট দেখে হৃদ বুঝতে পারলো মায়া মেডিসিন নিয়েই শুয়েছে। হৃদ শরীরের ক্লান্তি দূর করতে লম্বা একটা শাওয়ার নিল। গায়ে কালো টি শার্ট আর কালো ট্রাউজার প্যান্ট জড়িয়ে বের হলো। সময় নিয়ে কফি মেকারে ব্ল্যাক কফি বানাতে বানাতে পুনরায় দৃষ্টি ঘোরালো বিছানায় শুয়ে থাকা মায়ার উপর। আজ নিয়ে দ্বিতীয় রাত হবে দুজনের একত্রে একই বিছানাতে থাকা। বিয়ে, ভালোবাসা, বৈধতা থাকার পরও দুজনের একত্রে থাকা হয়নি কখনো। হৃদ এবার ঠিক করে রেখেছে যত কিছুই হোক না কেন সে তার বউকে নিজের সাথে রাখবে সবকিছুতে। হৃদ মরে গেলেও মায়াকে যাতে কেউ অবহেলা করতে না পারে সেই ব্যবস্থাও সে ইতিমধ্যে করে ফেলেছে। জীবনে মানুষ বাঁচে আর কতদিন? হৃদ চাই বাকিটা জীবনে এই নারী তার পাশে থাকুক। হাতের ধোয়া ওঠা গরম গরম কফিতে হৃদ চুমুক বসাতে বসাতে সে বারান্দার দিকে হাঁটলো। বাবার নির্বাচনের বাকি আর 1 মাস। এই একটা মাস হৃদ ঢাকা টু চট্টগ্রাম যাওয়া আসা করবে, কারণ তার নিজেরও কোম্পানি আছে ঢাকায়। তার নিজের কোম্পানিতে সময় দিতে হয়। বাকি রইল ওর বাবার উপর হামলা করার বিষয়টা। তো হৃদ যতটুকু জানে জসিমের চ্যাপ্টারটা ওর মা সোফিয়া খান আরো 2 মাস আগেই শেষ করে গিয়েছিলেন। তাহলে এখন কারা ওর বাবার উপর আক্রমণ করতে পারে সেই খবর কাল সকালের মধ্যে হৃদের হাতে এসে যাবে। হৃদের ধারণা মতে জসিমের পরিবার এসব করবে না, কারণ জসিমের 3 ছেলের ভিতর একটা ছেলে মাত্র সুস্থ সবল জীবিত আছে, বাকি একটা পঙ্গু হয়ে বেডে শুয়ে, অন্যটা মৃত। জসিম নিজেও মৃত। তাহলে জসিমের পরিবারের কারো সাহস হবে না হৃদের পরিবারের আর কারো সঙ্গে টক্কর নেওয়ার। হৃদের ধারণা সবকিছু আড়ালে থেকে খুবই সূক্ষ্মভাবে তৃতীয় পক্ষের কেউ হৃদের বাবাকে টার্গেট করছে। হৃদের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হঠাৎ পিছনে কারো উপস্থিতির টের পেল হৃদ। কফিতে চুমুক বসাতে বসাতে হৃদ বুঝতে পারলো বন্ধ দরজার ভিতরে তার পিছনে কে দাঁড়াতে পারে। হৃদ খুব শান্ত ভঙ্গিতে পেছন ঘুরে দাঁড়ালো। দরজার সম্মুখে মায়ার দিকে হাত বাড়িয়ে মিহিস্বরে ডাকলো, কাছে আসো। হৃদ হাত বাড়িয়ে মায়ার হাতটা ছুঁতে গেলেই মায়া পিছিয়ে গেল একদম। কপট রাগ দেখিয়ে বলল, আমাকে ছোবেন না আপনি। মায়ার কথায় হৃদকে তখনও শান্ত স্বাভাবিক দেখালো। হৃদ আবছা আলোয় মায়ার রাগী মুখটার দিকে তাকিয়ে কফিতে চুমুক বসাতে বসাতে আগের মতো বলল, তাহলে কাকে ছোবো? যাকে খুশি তাকে গিয়েছো। বউ ছাড়া যাকে খুশি তাকে ছোঁয়া হারাম। বউকে ছোবো বলেই একই বউকে 3-3 বার বিয়ে করলাম। এখন নিষেধ করলেও তো হবে না জান। হৃদের হেয়ালি কথায় মায়ার রাগ হলো। সে মূলত সোফিয়া খানের কথা মানতে হৃদের মুখোমুখি হচ্ছে, নয়তো মায়ার হৃদের প্রতি রাগ বিন্দু মাত্র কমেনি। মায়ার রাগে নাকের পাটা ফুলিয়ে জেদি গলায় বলল, আপনি আমার কেউ নন। হৃদের একই ভাবের উত্তর এলো তক্ষুনি, আমি আপনার সব, আমি আপনাকে অপছন্দ করি। কিন্তু আমি আপনাকে পছন্দ করি। হৃদের পরপর কথার উত্তরে মায়া খানিকটা চুপ হয়ে গেল। মায়া যাই বলছে হৃদ তার বিপরীতে উত্তর করছে বলে মায়া মুখে মুখে তর্ক করতে মন চাইল না। কিন্তু সে হৃদের উপর সন্তুষ্টও না। বিগত দিনে যা কিছু হয়েছে সেসব মায়া কখনো ভুলবার নয়। মায়া চাইলেও ভুলতে পারবে না, আর না হৃদকে ক্ষমা করতে পারবে। কিন্তু মায়া সেসব কোথা থেকে শুরু করবে সেটা বুঝলো না। হৃদ তো প্রশ্ন করছে না, তাহলে মায়ার কোথা থেকে শুরু করা উচিত? তাছাড়া যখন হৃদ মায়ার থেকে সবকিছু শুনতে চাইতো তখন মায়া কিছুই বলেনি। আর এখন হৃদ হয়তো মায়ার থেকে সবকিছু শুনতে ইচ্ছুক নাও হতে পারে। তাই মায়া স্বেচ্ছায় কিছু বলাটা কেমন যেন দৃষ্টিকটু লাগছে। মায়া দ্বিধায় দিবনা করে চলে যেতে চাইলে শান্ত থাকা হৃদ যেন মায়ার অস্বস্তির কারণটা বুঝতে পারলো। মায়াকে থামিয়ে বলল, যেটা বলতে এসেছো সেটা শেষ করে যাও, আমি শুনছি। হৃদের কথায় ক্ষেপে উঠল মায়া। সে কি বলতে এসেছে এই লোককে? পিছন ঘুরে শক্ত গলায় বলল মায়া, মায়া হৃদের মতো লোককে কোনো কিছুর সাফাই দিতে আসেনি, আর না কখনো দেবে। সে শুধু তার আম্মুর কথা রক্ষাতে হৃদের সামনে এসে দাঁড়িয়েছে, নয়তো হৃদ যে অবিশ্বাসের এই সম্পর্ক শেষ করেছিল
মায়া সেই ধীরয় এই সম্পর্কের ইতি টেনে দিত। সম্পর্কের ভিত্তি বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, অথচ হৃদ কখনো মায়াকে বিশ্বাসই করতে পারেনি। সবসময় মায়ার দিকে, তার ভালোবাসার দিকে আঙুল তুলেছে। তার চোখে মায়া ছিল বেঈমান, প্রতারক, এমন এক নারী যে স্বামী জীবিত থাকা অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করেছে। কিন্তু কথাগুলো যতটা কঠিন শোনায়, বাস্তবে তার চেয়েও কঠিন ছিল হৃদের আচরণ। কারণ সে যখন মায়ার দিকে একটি আঙুল তুলেছিল, তখন বাকি 4টা আঙুল তার নিজের দিকে ফিরে এসেছিল। মায়া হৃদকে ভালোবেসেছিল, তার খোঁজে বেরিয়েছিল, তার জন্য পাগল হয়েছিল, তাকে কখনো না দেখেও স্বামী হিসাবে মেনে নিয়েছিল। বলতে গেলে এই সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত মায়া নিজের শতভাগ উজাড় করে দিয়েছিল। যে মেয়ে তার স্বামীকে চিনত না, কখনো দেখেনি, তবু অন্ধের মতো ভালোবেসে গেছে, সে যখন অবশেষে তার স্বামীর খোঁজ পেয়েছে, তাকে ভালোবেসেছে, তখন কিভাবে সে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারে? এই প্রশ্ন কেন হৃদের মনে একবারও আসেনি? এদিকে মায়া তার পরিবারের বিয়ের জন্য চাপ দিচ্ছিল, অন্যদিকে হৃদও তাকে বিয়ে নিয়ে আঘাত করছিল। দুই দিক থেকেই যেন মায়াই অপরাধী, মায়াই দোষী, আর বাকিরা সবাই যেন বিচারকের আসনে বসেছিল। কিছু না করেও বারবার তাকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। অথচ সত্যি হলো, হৃদের বিরহে ভেঙে পড়েছিল মায়াই। কথাটা বলতে বলতে মায়া নত মস্তিষ্কে দুহাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল বিষাক্ত অতীত মনে করে। মায়ার কান্না হৃদ স্থির দাঁড়িয়ে, তার হেলদোল নেই, আর না জায়গা ছেড়ে এগিয়ে এলো মায়াকে সান্ত্বনা দিতে। বরং হৃদ সেভাবে হাতের কফি মগটা চেপে দাঁড়িয়ে রইল। মায়া খানিকটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চাইলো। সে ঠিক করেছিল হৃদের সামনে কখনো কাঁদবে না এসব নিয়ে, কিন্তু তারপরও কেন জানি মায়া নিজেকে আটকাতে পারছে না কান্না করা থেকে। নিস্তব্ধতা চাপিয়ে মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ভাঙা গলায় বলল, হৃদের সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর তার পরিবারের কেউ মায়ার খোঁজ নেয়নি। এমনকি অ্যাক্সিডেন্টের স্পটে হৃদ যখন জ্ঞান হারায়, পরপরই মায়াকে তার থেকে নির্মমভাবে আলাদা করে দেওয়া হয়েছিল। শেষবারের জন্য হৃদকে দেখতে পর্যন্ত দেয়নি কেউ। মায়ার কান্না, চিৎকার আর আর্তনাদ শোনার মতো সেদিন কেউই ছিল না তার পাশে। হৃদ অ্যাক্সিডেন্ট হয়ে জ্ঞান হারিয়েছিল, অথচ মায়াকে বেঁচে থেকে ক্ষণে ক্ষণে 1000 বার মরতে হয়েছিল। তার সেই আর্তনাদ কেউ শুনতে আসেনি, বরং চারপাশের মানুষ তাকে নিয়ে উপহাস করেছে, তাকে পাগল বলে আখ্যায়িত করেছে। হৃদকে হারিয়ে মায়া এমনিতেই অসুস্থ ছিল, কিন্তু মানুষের উপহাস আর পাগল উপাধি পেতে পেতে সে তীব্র মানসিক চাপে পড়ে যায়। হৃদের অনুপস্থিতিতে সেদিন মায়া প্রথমবারের মতো মনে হয়েছিল, যাদের সে আপন ভেবেছিল তারা আসলে কেউই তার ছিল না। মায়া নিজের বলতে হৃদ ছাড়া বাকি সকল সম্পর্কই ছিল ঠুকনো। সবাই হৃদের উপস্থিতিতেই মায়াকে আপন সেজে রাখত। হৃদকে হারিয়ে মায়া তখন পাগল প্রায়। তারপরও কারো কাছ থেকে সে অবহেলা ছাড়া কোনো সাহায্য পায়নি। হৃদের অনুপস্থিতিতে গোটা একটা পাহাড় সমান চাপ পড়ে যায় তার পরিবারে। তাদের বিয়ের খবরটা জানতে পেরে মায়ের পরিবার তোলপাড় শুরু করে। ঘরে ঘরে অশান্তি নেমে আসে। আরিফ ভাই সবাইকে তাদের বিয়ের ব্যাপারটা বোঝাতে চেয়েছিল। পরিবারের সবাই মায়া আর আরিফ ভাইয়ের কাছে বিয়ের প্রমাণপত্র চায়, কিন্তু সেই প্রমাণপত্র মায়া বা আরিফ ভাই কারো কাছেই ছিল না। উপায় না পেয়ে আরিফ ভাই আসিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু আসিফ ভাইও জানে না যে হৃদের পার্সোনাল কাগজপত্র ওনার কাছে নেই। তাদের বিয়ের কাবিননামা, কাজী, এমনকি দুজনের ক্ষেত্রে কোনো ছবি পর্যন্ত মায়া তার পরিবারকে দেখাতে পারেনি। আর এই সুযোগে তারা মনে করতে থাকে যে মায়া আর আসিফ ভাই মিলে সবাইকে মিথ্যা বলছে। কেউ তাদের কথা বিশ্বাস করছিল না, যা নিয়ে রোজ ঘরে অশান্তি হতো। এদিকে হৃদকে হারিয়ে মায়া প্রায় দিশেহারা। অন্যদিকে সপ্তাহের পর সপ্তাহে তাকে অসুস্থ হয়ে হসপিটালে বেডে পড়ে থাকতে হতো।
এরই মধ্যে এলাকায় রটে গেল মায়া নাকি তার আপুর পরলোক ভাসুরের সাথে প্রেমে পাগল হয়ে হসপিটালে পড়ে থাকে। চারদিকে মায়ার পাগল হওয়ার বদনাম রটে গেল। সেজন্য মায়ার পরিবার চাইল এই বদনামের হাত থেকে তাকে বাঁচাতে দ্রুত অন্য কোথাও বিয়ে দিতে হবে। তাদের ধারণা ছিল নতুন জায়গা কিংবা স্বামীর সঙ্গ পেলে মায়া দ্রুত সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই বিয়ের জন্য মায়া বা আরিফ ভাই কেউই রাজি হচ্ছিল না বলে ঘরে অশান্তি আরও বেড়ে গেল। আরিফ ভাইয়ের বাসা থাকলে কেউ কিছু বলার সাহস পেত না, কিন্তু তিনি বাসায় না থাকলে সবাই মায়াকে যা তা শোনাতো। এই নিয়ে ফুফিদের হাতে মায়াকে বেশ কয়েকবার মারও খেতে হয়েছিল। কেন সে হৃদকে ভুলতে পারছে না সেই অপরাধে। হৃদের বিরহে মায়া দিন দিন মানসিক চাপে পড়ছিল। অন্যদিকে হৃদের পরিবারের কারো খোঁজও মিলছিল না, যারা তাকে এই নরক থেকে বের করবে। মায়া সম্পূর্ণ নিঃসঙ্গ ও একা হয়ে গেল। এরই মধ্যে আরিফ ভাইকেও হঠাৎ ব্যবসায়িক কাজে ইন্ডিয়া চলে যেতে হয়েছে। তার অনুপস্থিতিতে মায়ার উপর পারিবারিক চাপ আরও বেড়ে যায়। মায়ার ফুপিরা আর কাকিরা মিলে ঠিক করলো আরিফ ভাই ইন্ডিয়া থেকে ফেরার আগে মায়ার বিয়ে দিয়ে দিবে। হলো তাই। মায়াকে এক রাতের মধ্যে ছোট ফুপির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। পাত্রপক্ষ অর্থাৎ চেয়ারম্যান বাড়ি পরিবারের কাছে মায়ার অসুস্থতার বিষয়টা ছাড়া বাকি সব কিছু লুকিয়ে ফেলা হলো। এক রাতের মধ্যে বিয়ে ঠিক করা হলো, এমনকি বিয়ের বাজারও করা হলো সেই রাতেই। পরের দিনই বিয়ে। মায়ার অবস্থা তখন এমন ছিল যে সে হৃদের বউ হয়ে বেঁচে থাকতে না পারলে মরেই যাবে, তাও অন্য কাউকে বিয়ে করবে না। তাই সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর মায়া বাসায় যত ধরনের ওষুধ ছিল সব কিছু একত্রে করলো। নিজের ওষুধ থেকে শুরু করে বাবা ও ফুফুদের সব ওষুধ মিলিয়ে প্রায় 300টির মতো ট্যাবলেট একসঙ্গে খেতে গিয়ে সে তার ছোট ফুপির হাতে ধরা পড়ে যায়। ফুপি হইচই আর চিৎকার করে রাত দুটো বাসার সবাইকে একত্র করলেন। রাগে আর জেদে সেদিন রাতে আবারও ফুপুদের হাতে মার খেলো মায়া। মায়ার গায়ে সব সময় জ্বর থাকতো। সেদিন রাতে তাদের হাতে মার খেয়ে সে রক্তবমি করে জ্ঞান হারিয়ে ফেলে। আম্মু, জুই, রাফা আর ছোট চাচি অনেক জোরাজোরি করে ফুপিদের থামিয়ে মায়াকে নিয়ে গ্রামের একটা হসপিটালে ছোটেন। 7 ঘন্টা হাসপাতালে রাখার পর পরের দিন সকাল 11টার দিকে মায়া আবারও বাসায় আনা হয়। ঠিক বরযাত্রী আসার আগে মায়ার আব্বু, কাকা আর ফুপিরা মনে করেছিল মায়া বিয়ে করতে চায় না বলে বারবার জ্ঞান হারানোর নাটক করছে। অথচ তাদের আঘাতেই মায়ার ব্রেনে চাপ পড়ছিল এবং গায়ে জ্বর বেড়ে গিয়েছিল। শরীর অতিরিক্ত দুর্বল হয় বিয়ের দিন মায়া প্রায় অচেতন অবস্থায় ছিল। যে যা বলছিল সে কাঠের পুতুলের মতো সেটাই করে যাচ্ছিল। আর এই পুরো সময়টাতে রাফা মায়ের পাশে ছিল এক বিশ্বস্ত বন্ধুর মতো। জুইকে ওর বাবা আর ফুপিরা মায়ার আশেপাশে ঘেঁষতে দিচ্ছিল না, যাতে ও বিয়েতে কোনো বিঘ্ন না ঘটাতে পারে। কিন্তু তীব্র অসুস্থতার মাঝেও মায়া আশা ছাড়েনি। সে ভেবেছিল বিয়ের আসরে নাদিম ভাইকে সরাসরি বলে দিবে সে এই বিয়েতে রাজি না, সে অলরেডি বিবাহিত। আর এটা জেনেও তার পরিবার জোর করে বিয়ে দিচ্ছে। সে চেয়েছিল নাদিম ভাই যেন বিয়ে না করে চলে যান। এটা ছিল মায়ার শেষ চেষ্টা। কিন্তু রাফা মায়াকে তেমন কিছুই করতে দিল না, কারণ রাফা শুরু থেকে সবটা দেখছিল এবং বুঝতে পারছিল মায়া এমন কিছু করলে ফুপি তাকে আরও বেশি আঘাত করবে। তাই রাফা মায়াকে আশ্বস্ত করলো যে সে সবটা সামলে নেবে, মায়া যেন চুপ থাকে। দুনিয়ার সবাই হাত ছেড়ে দিলেও রাফা মায়ার সঙ্গ ছাড়বে না বলে ওয়াদা করে। সেই কঠিন সময়ে পথ হারা পথিকের মতো রাফার কথাই মেনে নেয় মায়া। মায়াকে বিয়ের শাড়ি গয়না পরানো হলেও সে কিন্তু বিয়েতে কবুল বলেনি, কারণ সেই সময় অসুস্থতার ঘরে সে রাফাকে জড়িয়ে ধরেছিল। আশেপাশের অনেক মানুষ থাকলেও মায়া রাফাকে ছাড়ছিল না, আর না রাফা মায়াকে ছাড়ছিল। মূলত বিয়ে পড়ানোর সময় মায়া তেমন হুঁশ ছিল না, তবে স্পষ্ট করে তার কানে এসেছিল কারো কবুল বলার শব্দ। সেদিন রাফা আসলে কি করেছিল, মায়ার জায়গায় কে কবুল বলেছিল, মায়া তা আজও জানে না। নাদিম ভাইয়ের সাথে কার বিয়ে হয়েছিল সেটাও সে বলতে পারে না, কারণ বিয়ের প্রায় ঘন্টা দেড়েক পর মায়ার হুঁশ ফিরে।
যখন মায়াকে নাদিম ভাইয়ের সাথে হাত ছোপে দেওয়া হচ্ছিল তখন তার পুরোপুরি জ্ঞান আসে। রাফা তাকে আগেই সতর্ক করে রেখেছিল পরিবারের মানুষের সামনে কোনো ঝামেলা না করতে, কারণ এতগুলো মানুষের সাথে তারা ঝামেলা করে পেরে উঠবে না। তাছাড়া যেহেতু সবাই জানতো নাদিম ভাইয়ের সঙ্গে মায়ের বিয়েটা হয়েছে, তাই মায়াও চুপ ছিল, কারণ মায়া আর রাফা মনে মনে জানতো আসলে এই বিয়েটা হয়নি। এবার কার সাথে বিয়ে হয়েছে সেটা একমাত্র রাফাই জানে। মায়া শুধু রাফার ভরসা ছিল যে রাফা তাকে এই পরিস্থিতি থেকে বাঁচাবে। তাদের পরিকল্পনা ছিল পরিবার থেকে দূরে যেতে পারলে সুযোগ বুঝে নাদিম ভাইয়ের সঙ্গে বিয়ের কথাটা বলবে। নাদিম ভাই ভালো মানুষ, নিশ্চয়ই তাদের কথা শুনবে, কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। পথিমধ্যে কোথা থেকে হৃদ লোকবল নিয়ে তাদের গাড়ির উপর হামলা চালায়, গাড়ি ভাঙচুর করলো, বরযাত্রী প্লেট নাদিম ভাইকেও মারল, এমনকি মায়াকে এবং জুইয়ের বাবাকেও আঘাত করলো। তবে সবচেয়ে বেশি যে বিষয়টা মায়ার বুকে তীরের মতো বেঁধেছিল তা হলো হৃদের দেওয়া মিথ্যা অপবাদ। হৃদ মায়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল। একটা বারো মায়ার দিকটা শুনতে চাইল না, তাকে বিশ্বাস করলো না। চরের ভেগে এসে সব কিছু তছনছ করে দিয়ে হৃদ আবার চলে গেল মায়াকে একা ফেলে। হৃদের অনুপস্থিতিতে মায়া তাও লড়ছিল, কিন্তু হৃদের আশ্বাস আর অপবাদে তার মনে হলো সেই মিথ্যা সম্পর্কের পিছনে ছুটছিল। মায়ার এত লড়াই, এত যুদ্ধ করা, সব কিছু এক মুহূর্তের জন্য মিথ্যা হয়ে গেল। যখন হৃদ তার সাথে সম্পর্ক ছিন্ন করলো, মায়া আর নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে পারেনি। তার মনে হচ্ছিল সে সব শেষ, তার সব কিছু ধ্বংস হয়ে গেছে, সে সম্পূর্ণ ব্যর্থ। মানুষ বলে মায়া পাগল, আসলে মায়া তখন পাগল হয়ে গিয়েছিল। সে ভাবতো সে কারো যোগ্য না। তারপর থেকে যা ঘটেছে সবটা তো হৃদের চোখের সামনেই। সবার অবহেলা মেনে নিলেও মায়া শুধু হৃদের ফেরার আশায় দিন গুনছিল। কিন্তু হৃদ ফিরে এসেও যখন বাকি সবার মতো একই রকম নির্মম আচরণ করলো, সেটা মায়া আর সহ্য করতে পারেনি। মায়াকে মানসিক রোগী থেকে পুরো পাগল বানানোর পিছনে হৃদের এই আচরণই দায়ী ছিল। সেদিন যদি হৃদের মা মায়াকে নিজের কাছে নিয়ে না যেতেন, তাহলে হয়তো আজও হৃদ মায়াকে অবিশ্বাস করে মুখ ফিরিয়ে রাখত। হৃদের এই অবহেলা আজ মায়ার মনেও হৃদের জন্য তীব্র অনীহা আর ঘৃণার জন্ম নিয়েছিল। মায়া এখন হৃদকে ছাড়াও চলবে। পাগল থেকে যখন মায়া সুস্থ হতে পেরেছে, তখন বাকিটা জীবনও সে হৃদকে ছাড়া কাটিয়ে দিতে পারবে। হৃদের সেই ঠুনকো লোক দেখানো ভালোবাসা মায়ার আর কোনো প্রয়োজন নেই। হৃদের মতো স্বার্থপর মানুষ মায়ার জীবনে না হলেও চলবে। এগুলোই মায়া হৃদকে বোঝাতে থাকে। মায়ার দীর্ঘ কথায় হৃদ টু শব্দটি পর্যন্ত করলো না। মায়া আবছা আলোয় অশ্রুসিক্ত চোখ তুলে তাকালো হৃদের দিকে। আলোর বিপরীতমুখী হওয়ায় মায়া বুঝলো না হৃদের মনোভাব। মায়া লাস্ট কথাগুলো বেশ শক্ত আর ধারালো শোনালো। হৃদের শক্ত হয়ে থাকা চোয়ালে ঠাউর করতে না পেরে মায়া পুনরায় একইভাবে বলল,